স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? তাহলে আমি একটু ফাস্ট আগাবো যাতে চার্জ শেষ হওয়ার আগে আমাদের ক্লাস শেষ হয় আরকি। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, thinking of hormones in general, which of the following hormone is under continuous inhibition? You review a 28-year-old woman who has been referred with amenorrhea. She is noted on routine screening to have raised prolactin level. She has read about her condition on the internet and has some questions about prolactin physiology. তাহলে এই কোশ্চেনটা হচ্ছে এর আগে এফসিএস পরীক্ষায় আসছিল যে পিটুইটারি হরমোন কোনটা কন্টিনিউয়াস ইনহিবিশন থাকে। অ্যান্সার হচ্ছে প্রোল্যাকটিন। ইনহিবিটেড হয় কোন হরমোনের দ্বারা? মানে কোশ্চেনটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে কোন হরমোনটা প্রোল্যাকটিনকে ইনহিবিট করে রাখে? তো পিটুইটারি তো হাইপোথ্যালামাসে। তাহলে প্রোল্যাকটিন আমাদের রিলিজ হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এটাকে হচ্ছে ইনহিবিট করে রাখে হাইপোথ্যালামাসের ডোপামিন। তাহলে আমরা যদি কোনো পেশেন্টের ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? ডোপামিন ইনহিবিটর ইফেক্ট থাকবে না, প্রোল্যাকটিন রিলিজ বেশি হবে। এই কারণে মেটোক্লোপ্রোমাইড বা ডমপেডন এগুলাতে কি হয়? প্রোল্যাকটিন রিলিজ বেশি হয়। এখানে আমরা অনেক সময় যে ডেলিভারির পরে মিল্ক সিক্রেশন যাদের কম থাকে তাদেরকে অনেক সময় ডোপামিন দিয়ে থাকে হাই ডোজে। এইটাই হচ্ছে তো মেকানিজম অ্যাকশন। ডোপামিনকে ইনহিবিট করে রাখবে, সরি ডমপেডন দিয়ে থাকে যেগুলো ডোপামিনকে ইনহিবিট করে, ফলে ইনহিবিটিভ একটা থাকে না, প্রোল্যাকটিন রিলিজ বেশি হয়, মিল্ক সিক্রেশন বেশি হতে পারে। তাহলে গ্যালাক্টোরিয়ার একটা কজ হচ্ছে মেটোক্লোপ্রোমাইড ডমপেডন এই জাতীয় ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ড্রাগগুলা। Which of the following therapies would be the best choice for his hyperglycemia and obesity in addition to the metformin? The 62-year-old man presents for review 6 months after first being diagnosed with type 2 diabetes. He has been taking metformin 2.5 gram per day since diagnosis, BMI 30 kg per meter square. Despite having intentionally lost about 7 kg weight, his morning blood sugars are still around 9 millimole per liter, age becomes 8.4%. His hypertensive, dyslipidemic, taking Ripil and atorvastatin. টাইপ ডায়াবেটিস মেলাইটিসের পেশেন্ট মেটফর্মিন খাইতেছে, স্টিল তার ওয়েট কিছুটা বেশি আছে, ডায়াবেটিস আনকন্ট্রোল আছে এখনো। তাহলে মেটফর্মিন পরে আমরা সেকেন্ড ড্রাগ হিসেবে কি ইউজ করতে পারি পেশেন্টের ক্ষেত্রে? নেট কানেকশন আছে নাকি? তাহলে ড্যাপাগ্লিফোজিন বা সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর। তাহলে সুবিধা হচ্ছে কি এটা ডায়াবেটিস কন্ট্রোলটা বাড়াবে আর সাথে হচ্ছে কি ওয়েট লসে হেল্প করবে। বাকি যে ড্রাগগুলো আছে ইনসুলিন যদি আমরা দিই, ইনসুলিন হচ্ছে ওয়েট গেইন আরো বাড়াবে। গ্লিবেনক্লামাইড বা সালফোনিউরিয়া এটাও ওয়েট গেইন বাড়াবে আরো। পাইজিলিটারন, রোসিলিটারন এগুলো খুব একটা করা হয় না, একারবোস খুব একটা ইউজ করা হয় না। তাহলে আমাদের সেকেন্ড চয়েস হচ্ছে ড্যাপাগ্লিফোজিন। আরেকটা সুবিধা হচ্ছে পেশেন্ট হাইপারটেনসিভ সাথে হচ্ছে ডিসলিপিডেমিক, তার মানে কার্ডিওভাস্কুলার রিস্কটা বেশি আছে, এখানেও এটা কাজ করবে। তাহলে কার্ডিওভাস্কুলার বেনিফিট দিবে, ওয়েট লসে হেল্প করবে, ডায়াবেটিস কন্ট্রোলে হেল্প করবে। তাহলে তিনটা মিলে আমাদের চয়েস হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর। তাহলে ডায়াবেটিক পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা যখন অ্যান্টি ডায়াবেটিস চয়েস করবো তাহলে তাদের দেখতে হবে কার্ডিওভাস্কুলার রিস্কটা দেখতে হবে। তারপর হচ্ছে ওয়েট জিনিসটা একটা ইম্পর্টেন্ট, পেশেন্টের সোসিওইকোনমিক কন্ডিশনটা ইম্পর্টেন্ট, হাইপোগ্লাইসেমিয়া হইতেছে না এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ চয়েসের ক্ষেত্রে। ফার্স্ট লাইন ড্রাগ চয়েসের ক্ষেত্রে টাইপ ডায়াবেটিস হলে অলওয়েজ আমরা মেটফর্মিন চয়েস করবো, সেখানে ওয়েটটা খুব একটা আসলে
ভ্যালু রাখেন। What is the most likely cause of his hypercalcemia? A 71-year-old man with established sarcoidosis presents for review. On his routine blood, it is discovered that his serum calcium concentration 2.95 millimole per liter. তাহলে বাকিগুলো আমাদের খুব একটা পড়ার দরকার নেই। সার্কোইডোসিসের পেশেন্ট হাইপোক্যালসিয়ামে প্রেজেন্ট করছে। হাইপোক্যালসিয়ামের মেকানিজম কি? এক্সেলেন্ট। তাহলে ইনক্রিজড হাইড্রোক্সিলেশন অফ ভিটামিন ডি। তাহলে গ্রানুলোমাটাস যে ডিজিজগুলো আছে, লাইক সার্কোইডোসিস, এগুলোতে কি হয়, গ্রানুলোমা থেকে ইন্টারফেরন রিলিজ হয়, যেটা হচ্ছে হাইড্রোক্সিলেশন অফ ভিটামিন ডি বাড়ায়, যার ফলে ক্যালসিয়াম লেভেলটা বাড়ে। তাহলে কয়েকটা জায়গায় হচ্ছে আমাদের মেকানিজম আসে যে হাইপারক্যালসিয়াম কেন হইতেছে। তাহলে একটা পাইলাম হচ্ছে ইনক্রিজড হাইড্রোক্সিলেশন অফ ভিটামিন ডি ইন কেস অফ সার্কোইডোসিস বা গ্রানুলোমাটাস ডিজিজ। আরেকটা হচ্ছে ইসকমার্সিয়াল কার্সিনোমা, এটা আমরা আগের দিন পড়ছি। সেখানে কি প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন রিলিজ হয়। আর একটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা। তাহলে মাল্টিপল মায়োলোমাতে মেইনলি হচ্ছে যে কি রিলিজ হয় ওখানে, মাল্টিপল মায়োলোমাতে মেইনলি হচ্ছে ইন্টারলিউকিন গুলো রিলিজ হয়, সেখান থেকে হচ্ছে হাইপারক্যালসিয়াম এখানে। তাহলে কয়েকটা জায়গায় হাইপারক্যালসিয়াম মেকানিজম আমাদের পরীক্ষায় আসে। তাহলে হাইপারক্যালসিয়ামের কজ গুলো ইম্পর্টেন্ট, আর কয়েকটা ডিজিজের ক্ষেত্রে মেকানিজমটা একটু ইম্পর্টেন্ট। তাহলে ম্যালিগনেন্সির ক্ষেত্রে মোস্টলি হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিনের কারণে হচ্ছে যে এইটা হয়, হাইপারক্যালসিয়াম হয়। মাল্টিপল মায়োলোমা ব্রেস্ট কার্সিনোমা এগুলোর ক্ষেত্রে হইতে পারে, বাট সেগুলোর থেকে স্মল লাং কার্সিনোমার ক্ষেত্রে এটা বেশি কমন। আর মাল্টিপল মায়োলোমা ব্রেস্ট কার্সিনোমা এগুলো ইউজুয়ালি ক্যান্সার রিলেটেড কারণে হাইপারক্যালসিয়ামটা বেশি হয়। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিজ সিমটমস? কি আছে, 40-year-old man receiving lithium for bipolar disorder. He is now complaints of increased urinary frequency and nocturia. He has taken the medication for 7 years. He also takes risperidone and has gained 7 kg weight. Post water deprivation test, his plasma osmolality has risen 320 and urine osmolality is 280. ওয়াটার ডেপ্রিভেশন করার পর খুব একটা তার বাড়েনি। আচ্ছা, তাহলে এখানে মেকানিজম হচ্ছে ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স টু ভ্যাসোপ্রেসিন। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। কালপিট ড্রাগকে এখানে লিথিয়াম। তাহলে পরীক্ষায় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস থেকে অনেকগুলো পয়েন্ট আছে ডেভিডসনে কজের মধ্যে। বেশি আসে হচ্ছে ড্রাগস কজগুলো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স গুলা, আর একটা আসে হচ্ছে সিকল সেল ডিজিজ। তাহলে ড্রাগ কজ আর কি কি আছে লিথিয়াম বাদে? আমরা আগের দিন বলছিলাম ডেমেক্লোসাইক্লিন। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কোনটা কোনটা হইলে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হইতে পারে? একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া, আর একটা হাইপারক্যালসিমিয়া। তাহলে হাইপোক্যালেমিয়া হাইপারক্যালসিমিয়া এই পেশেন্ট গুলো পলিউরিয়ানে প্রেজেন্ট করতে পারে। এটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। হাইপোক্যালেমিয়া একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে কনস সিনড্রোম ডিউ টু ইনক্রিজড অ্যালডোস্টেরন। তাহলে কনস সিনড্রোমের পেশেন্টও পলিউরিয়ানে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে হাইপারটেনশন হাইপোক্যালেমিয়া সাথে যদি এরকম পলিউরিয়া থাকে তাহলে ডায়াগনোসিস হবে কনস সিনড্রোম। হাইপারক্যালসিয়াম দুই ভাবে করতে পারে, একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করার মাধ্যমে, আর একটা করতে পারে এটা হচ্ছে তো নিজেই হচ্ছে যে অসমোটিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স, সেখান থেকেও করতে পারে। তাহলে দুইটা ড্রাগ পড়লাম না, লিথিয়াম এবং ডেমোক্লোসাইক্লিন। দুইটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পড়লাম, একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া, একটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া। আর একটা মনে রাখবেন হচ্ছে সিকল সেল ডিজিজ। সিকল সেল ডিজিজ গুলো পলি ইউরিয়ানে প্রেজেন্ট করতে পারে ডিউ টু নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস মেকানিজম হচ্ছে ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স টু ভ্যাসোপ্রেসিন। বিভিন্নভাবে হইতে পারে, জাস্ট এটা জানলে হবে আমাদের। ডায়াবেটিস ইনসিপিটাসের কজ আমরা পাঁচটা অলরেডি পড়ে ফেলছি নেফ্রোজেনিকের ক্ষেত্রে, এগুলো পরীক্ষায় বেশি আসে। Which of the following is the most likely diagnosis? 55-year-old woman presents with clinical features of Cushing syndrome.
He is on no medication. The results of routine biochemical investigations are normal. 9 am cortisol concentration is 800 nanomole per liter. বেশি আছে cortisol. Stage বেশি আছে. Following a high dose dexamethasone, the previous evening, a repeat 9-hour cortisol concentration is 380 nanomole per liter. মানে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেস করছে, তাহলে পেশেন্টের কর্টিসল বেশি, এসিটেজ বেশি, হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করার পরে কর্টিসল লেভেল কমে গেছে। তাহলে ডায়াগনোসিস হচ্ছে কুশিং ডিজিজ। তাহলে কুশিং ডিজিজ আমরা কখন বলি? যদি পিটুইটারি কজের কারণে কর্টিসল লেভেল বেশি থাকে বা কুশিং সিনড্রোম ডেভেলপ করে, সেটাকে আমরা বলি কুশিংস ডিজিজ। তাহলে এন্ডোজেনাস কজের মধ্যে এটা হচ্ছে মোস্ট কমন কজ। তাহলে কুশিং সিনড্রোমে দুই ভাবে কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে মোস্ট কমন কজ অফ কুশিং সিনড্রোম। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? একটা হচ্ছে মোস্ট কমন কজ অফ কুশিং সিনড্রোম, তাহলে সেটা হচ্ছে এক্সোজেনাস বা অ্যাক্টোজেনিক ডিউ টু স্টেরয়েড ড্রাগস। আরেকটা আসতে পারে মোস্ট কমন কজ অফ এন্ডোজেনাস কুশিং সিনড্রোম। তাহলে এন্ডোজেনাস কুশিং এর ভিতর মোস্ট কমন কোনটা? এটা হচ্ছে কুশিং ডিজিজ বা পিটুইটারি অ্যাডিনোমা রিলেটেড বা পিটুইটারি কজ রিলেটেড যেগুলা, এটা হচ্ছে মোস্ট কমন। আর এখান থেকে লার্নিং পয়েন্ট হচ্ছে আমরা যখন কর্টিসল লেভেল দেখবো, আমরা বেজাল কর্টিসল দেখবো এবং সকালবেলা দেখবো। ইউজুয়ালি আর্লি মর্নিং কর্টিসল দেখা হয়। তাহলে এরকম যদি কুশিং সাসপেক্টেড কোনো পেশেন্ট পান, সেক্ষেত্রে কর্টিসল যখন দেখবেন তখন হচ্ছে সকালবেলা দেখতে হবে পেশেন্টের। ইনভেরিয়েবলি কর্টিসল দেখলে খুব একটা লাভ হবে না। Which other features would you expect to find in his hereditary syndrome? A 31-year-old lady was recently diagnosed with an insulinoma. She tells you that her mother had a perforated urinary ulcer at young age from too much acid and her maternal uncle had pituitary tumor. তাহলে ইনসুলিনোমা আছে, মায়ের ক্ষেত্রে আর্লি এজেড ইউরিনারি আলসার আছে, আর ফ্যামিলি হিস্ট্রি আছে পিটুইটারি টিউমার। তাহলে আরেকটা পাইতে পারি প্যারাথাইরয়েড হাইপোপ্লাসিয়া। ডায়াগনোসিস কি এটা? মেন ওয়ান। তাহলে এরকম যদি দেখেন যে মাল্টিপল টিউমার আছে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডে, তাহলে সেটা হবে মেন সিনড্রোমের মধ্যে। তারপরে মেন 1, 2 না 3 এটা আমরা আলাদা করবো। তাহলে ইনসুলিনোমা, পিটুইটারি টিউমার, আর একটা হচ্ছে ডিউরিনাল আলসার, এটা হচ্ছে ডিউ টু গ্যাস্ট্রিনোমা। তাহলে গ্যাস্ট্রিনোমা, ইনসুলিনোমা এগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার, এর সাথে আছে পিটুইটারি টিউমারের হিস্ট্রি আছে, আর এর সাথে আরেকটা পি থাকতে পারে প্যারাথয়েড হাইপারপ্লেসিয়া। তাহলে তিনটা মিলে হচ্ছে মেন ওয়ান। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিস ডিটেরিয়েশন? তাহলে কি কারণে ডিটেরিয়েশন করতেছে আমরা দেখি। 18-year-old man with meningococcal septicemia treated with high-dose ceftriaxone develops gangrene in four toes, which necessitates amputation. Post-operatively, he complains of flank pain and now becoming drowsy and lethargic. Blood pressure 90/45, periphery cold, plasma creatinine normal, urea mild raised, potassium 6.7, sodium 119, bicarbonate 17. Excellent. তাহলে অ্যাডরিনাল ইনসাফিসিয়েন্সি হইতেছে ডিউ টু মেনিনগোকক্কাল সেপ্টিসেমিয়া। তাহলে মেনিনগোকক্কাল সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে অ্যাডরিনাল হেমোরেজ হতে পারে এবং অ্যাডরিনাল ইনসাফিসিয়েন্সি ভুল দাগাইছি এখানে। অ্যাডরিনাল গ্ল্যান্ডে হেমোরেজ হতে পারে, সেখান থেকে অ্যাডরিনাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। তাহলে অ্যাডিসনস ডিজিজের আমরা ইনফেকশন কজ আগের দিন পড়ছিলাম, যে টিবি, হিস্টোপ্লাজমা, এইচআইভি, আর একটা পড়ছিলাম মেনিনগোকক্কাল বা নিজামিনজাইটিডিস। তাহলে পেশেন্টের সোডিয়াম কম আছে, পটাশিয়াম বেশি আছে, লো বিপি আছে, হুইচ মিনস অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সি। আর যেহেতু পেশেন্টের মেনিনগোকক্কাল সেপ্টিসেমিয়া আছে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে ওয়াটারহাউস ফেড্রিশন নাকি কোনো ওয়াটারহাউস ফেড্রিশন সিনড্রোম। কঠিন না। তাই হলো এখানে ডায়াগনোসিস হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। হুইচ অফ দ্য ফলোইং অপশনস? আচ্ছা, মেনিনগোকক্কাল সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে পেশেন্টের ডিআইসি ডেভেলপ করতে পারে, গ্যাংগ্রিন ডেভেলপ করতে পারে কমপ্লিকেশন হিসাবে।
Which of the following options best describes the mode of action of bisphosphonate class of agents? তাহলে বিসফসফোনেটের মেকানিজম অ্যাকশন stimulates or others. আচ্ছা ডি লিখছেন সরি। তাহলে ইনহিবিটস অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি। তাহলে এমআরসি পরীক্ষাগুলোতে মেকানিজম অফ অ্যাকশন খুব কমনলি পড়ে, এফসিপিএস এ খুব একটা পড়ে না। তাহলে ফিক্স কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন মেকানিজম অফ অ্যাকশন যেগুলো পরীক্ষা আসতে পারে ওইগুলো আমরা একটু জেনে রাখবো। আর এমআরসি পরীক্ষা দিতে গেলে সব জায়গায় মেকানিজম অফ অ্যাকশন লাগবে, ওখানে মেকানিজম অফ অ্যাকশন অনেক বেশি পড়ে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন টু কনফার্ম এ ডায়াগনোসিস অফ অ্যাক্রোমেগালি বায়োকেমিক্যালি আফটার ইনিশিয়াল স্ক্রিনিং? এটা আমরা সিনারিও পড়তেছি না, অ্যাক্রোমেগালি সিনারিও আমরা সবাই জানি, কমনলি একই রকম সিনারিও আসে। তাহলে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট উইথ গ্রোথ হরমোন মেজারমেন্ট, এটা হচ্ছে কনফার্মেটরি। অ্যাক্রোমেগালি কমপ্লিকেশন হিসেবে কয়েকটা একটু মনে রাখবেন, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, কার্ডিওমায়োপ্যাথি, আর একটা হচ্ছে কোলন ক্যান্সার। এই তিনটা পরীক্ষা আসে। Which of the following is the most likely phenotype of this patient? 23-year-old with XY genotype but complete androgen insensitivity syndrome comes to the clinic for review. এই কোশ্চেনটা একটু কঠিন, বাট এটা জানা লাগবে আর কি। আচ্ছা কোশ্চেনটা যাওয়ার আগে আমরা বি অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এটা একটু ডিটেলস জানা থাকলে সহজ হবে। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম খুব খেয়াল করে দেখি আমরা, পেশেন্টটা জিনোটাইপ থেকে কি এক্স ওয়াই, মানে জিনোটিপিক্যালি সে হচ্ছে মেল। এক্স ওয়াই থাকলে তার টেস্টিস ফর্মেশন হবে। টেস্টিস থেকে দুইটা জিনিস রিলিজ হয়, একটা হচ্ছে টেস্টোস্টেরন আর একটা হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন। অ্যান্টিমুলারিয়ান হরমোনের কাজ কি? এটা হচ্ছে রিগ্রেস করে ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, ওভারি এগুলা, তার মানে এগুলো ফর্মেশন হতে দেয় না। তাহলে ফেলোপিয়ান টিউব ফর্মেশন হবে না, ইউটেরাস হবে না, ওভারি হবে না, এগুলো কিছুই হবে না, এগুলো কোনোটাই ফর্মেশন হতে দেবে না। তাহলে এক্স ওয়াই যা থাকবে তার ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব, ইউটেরাইন টিউব, ওভারি এগুলো থাকবে না যেহেতু সে মেল। আর একটা হরমোন রিলিজ হচ্ছে কি টেস্টোস্টেরন বা মেল অ্যান্ড্রোজেন যেটা বলি। সমস্যা কি এগুলো অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি বা অ্যান্ড্রোজেন রেজিস্ট্যান্ট। তার মানে কি হবে, টেস্টোস্টেরন ঠিকই রিলিজ হবে বাট টেস্টোস্টেরন গুলা রিসেপ্টর উপর কাজ করতে পারবে না, কারণ রিসেপ্টর গুলো সমস্যা থাকে। তাহলে টেস্টোস্টেরন ঠিকই তৈরি হইতেছে বাট এগুলো কাজ করতে পারতেছে না। টেস্টোস্টেরনের কাজ কি? একটা হচ্ছে মেল জেনিটাল ফর্মেশন করা। তাহলে যার টেস্টোস্টেরন নাই তার মেল জেনিটালিয়া ফর্মেশন হবে না। মেল জেনিটালিয়া যদি কোনো রোগীর ফর্মেশন না হয় তাহলে হচ্ছে যে নরমালি সেক্ষেত্রে ফিমেল জেনিটালিয়া ফর্মেশন হয়। এটা হচ্ছে নরমাল রুলস, যেখানে টেস্টোস্টেরন ডমিনেন্স থাকবে না সেখানে ফিমেল জেনিটালিয়া ফর্মেশন হবে। সেকেন্ড হচ্ছে টেস্টোস্টেরনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই যে টেস্টিসটা রয়েছে এটাকে ইঙ্গুইনাল রিজিয়ন থেকে স্ক্রোটামে নিয়ে আসা। তাহলে ইনিশিয়ালি আমাদের টেস্ট থাকে কোথায়, টেস্টিসটা অ্যাবডোমেন থাকে, অ্যাবডোমেন থেকে ইঙ্গুইনাল ক্যানাল আসে, ইঙ্গুইনাল ক্যানাল থেকে টেস্টিস এই স্ক্রোটামে আসে। সার্জারিতে ডিসেন্ডিং অফ টেস্টিস আছে, আমাদের অত জানার দরকার নেই, শুধু এটি জানলে হবে টেস্টোস্টেরনের কাজ হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল থেকে স্ক্রোটামে টেস্টিসটা নিয়ে আসা। তাহলে টেস্টোস্টেরন যদি কাজ না করতে পারে তাহলে টেস্টিসটা নামবে না, এটাকে বলা হয় আনডিসেন্ডেড টেস্টিস। তাহলে টেস্টিসটা থাকবে কোথায়? ইঙ্গুইনাল রিজিয়নে থাকে ইউজুয়ালি, আর তো স্ক্রোটাম নাই। তাহলে দুইটা সমস্যা হলো, একটা হচ্ছে মেল জেনিটালিয়া ফর্মেশন হইতেছে না, ফিমেল জেনিটালিয়া ফর্মেশন হবে, আনডিসেন্ডেড টেস্টিস থাকবে, আর একটা হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো ফর্মেশন হবে না, যেহেতু তার টেস্টোস্টেরন কাজ করতে পারতেছে না। এখন অ্যান্ড্রোজেন তো তার তৈরি হয়েছে, জাস্ট রিসেপ্টরে কাজ করতে পারতেছে না। এই অ্যান্ড্রোজেন গুলো কি হয় পরবর্তীতে কনভার্ট হয়ে ইস্ট্রোজেন ফর্মেশন করে, ইস্ট্রোজেনটা ব্রেস্ট ডেভেলপমেন্টে হেল্প করে। তাহলে পেশেন্টগুলো ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে। এখন পেশেন্টের যেহেতু ফেলোপিয়ান টিউব নাই, ইউটেরাস নাই, ওভারি নেই, কিছুই নেই, তাহলে তার মেনস্ট্রুয়েশন হবে না, এগুলো থাকবে প্রাইমারি অ্যামোনারিয়া। তাহলে এগুলো যদি আমরা কনসেস করি কি কি পাইলাম,
পেশেন্ট হচ্ছে জিনোটিপিক্যালি XY, মানে জিনোটাইপ হচ্ছে মেল। টেস্টিসও ফর্মেশন হবে, বাট সমস্যা হবে কি, অ্যান্ড্রোজেনটা ইনসেনসিটিভ থাকবে, মানে টেস্টোস্টেরন গুলো রিসেপ্টর উপর কাজ করতে পারবে না। ফলে তার মেল জেনিটালিয়া ফর্মেশন হবে না, টেস্টিসটা ডিসেন্ডিং হবে না, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকবে না। অপরদিকে তার কি হবে, ফিমেল জেনিটালিয়া ফর্মেশন হবে, তার মানে ফিনোটিপিক্যালি সে ফিমেল, বাইরে থেকে দেখতে তার ফিমেল মনে হবে। টেস্টোস্টেরন গুলো ইস্ট্রোজেনে কনভার্টে বিএস ডেভেলপমেন্টে হেল্প করবে, তার মানে পেশেন্টের বিএস ডেভেলপমেন্ট হবে, ফিমেল জেনিটাল থাকবে, বাইরে থেকে দেখে ফিমেল মনে হবে। পেশেন্টের যেহেতু ওভারি নাই, ইউটেরাস নাই, ফেলোপিয়ান টিউব কিছুই নাই, পেশেন্টের কোনো মেনস্ট্রুয়েশন হবে না। তাহলে একটা জিনোটাইপ হচ্ছে XY, ফিনোটাইপিক্যালি বা বাইরে থেকে দেখতেছে ফিমেল, পেশেন্টের কোনো মেনস্ট্রুয়েশন হইতেছে না, এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করতেছে না এক্সেপ্ট বিএস ডেভেলপমেন্ট। এটা হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, যার নাম হচ্ছে টেস্টিকুলার ফিমিনাইজেশন সিনড্রোম। মানে টেস্টিস আছে বাট দেখতে ফিমেল, এটা বলে টেস্টিকুলার ফিমিনাইজেশন সিনড্রোম। আর নতুন টার্ম হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। এবার বলেন যে এখানে কোনটার সাথে মিলে, তাহলে এটা তাহলে নর্মাল ফিমেল জেনিটালিয়া ইন দ্য অ্যাবসেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল হেয়ার। আদার্স অপশনগুলো যদি দেখি, নর্মাল প্যাটার্ন অফ সেকেন্ডারি সেক্সুয়াল হেয়ার, নর্মাল প্যাটার্ন থাকবে না, কারণ তার তো টেস্টোস্টেরন ঠিক মতো কাজ করতে পারতেছে না। ক্লেপ্টোমেগালি কি থাকবে, থাকবে না, তার অ্যান্ড্রোজেন কাজই করতে পারতেছে না। ক্লেপ্টোমেগালি হয় কোথায়, যেখানে অ্যান্ড্রোজেনটা বেশি বেশি ফর্মেশন হয়, তাহলে এখানে অ্যান্ড্রোজেন তো ফর্মেশন হলেও কাজ করতে পারছে না, সো ক্লেপ্টোমেগালি থাকবে না। নর্মাল মেল জেনিটালিয়া হবে না, টেস্টোস্টেরন কাজ করতে পারছে না রিসেপ্টরের উপরে। নর্মাল ফিমেল জেনিটালিয়া উইথ শর্ট স্ট্যাচার, শর্ট স্ট্যাচার এখানে হবে না, এটা হয় কোথায়, টার্নাসে। তাহলে পেশেন্টগুলো কি থাকবে, ফিমেল জেনিটাল থাকবে, অ্যামোনেরিয়া থাকবে, ব্রেস্ট ডেভেলপমেন্ট ঠিক থাকবে, বাট সেকেন্ডারি সেক্সুয়াল হেয়ার থাকবে না। আর জিনোটাইপ করলে আমরা দেখবো XY। এটা হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। এর সাথে একটা জিনিস কনফিউশন হতে পারে, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। তাহলে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া এটা একটু দেখে আসি। এটা দেখার জন্য আমাদের ডেভিডসনের একটা ছবি লাগবে। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়ার কয়েকটা টাইপ আছে, আমরা এগুলো পড়ে পরীক্ষা আগে, যেহেতু বেশি সময় নেই, খুব বেশি কমপ্লিকেট করার চেষ্টা করবো না। নেক্সট সেশন আমরা সবগুলো পড়বো, এখন জাস্ট ক্লাসিক্যালটা পড়বো যেটা পরীক্ষায় বেশি আসে। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়াতে তিনটে এনজাইম ডেফিসিয়েন্সি থাকতে পারে। একটা হচ্ছে 21 হাইড্রোক্সিলেজ, 17 হাইড্রোক্সিলেজ, আর একটা হচ্ছে 11 বিটা হাইড্রোক্সিলেজ। কই আছে, এখানে আছে। এর মধ্যে 90 to 95% কেসে থাকে হচ্ছে 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। তাহলে আমরা এটাই পড়বো শুধু। 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি থাকলে এই পদে যে পাথওয়ে আছে এইটুকু আর কাজ করবে না। তাহলে এই পাথওয়েতে কি কি তৈরি হয়, একটা তৈরি হচ্ছে অ্যালডোস্টেরন, আর একটা তৈরি হয় কর্টিসল। তাহলে পেশেন্টগুলো অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি থাকবে। অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি থাকলে কি হবে, বিপি কম থাকবে, সোডিয়াম কম থাকবে, পটাশিয়াম বেশি থাকবে। কর্টিসল ডেফিসিয়েন্সি হলে কি হবে, পেশেন্টের মাসল ওয়েস্টিং থাকবে, উইকনেস থাকবে। তাহলে এই পেশেন্টগুলো কি কি থাকবে, শর্ট লসিং থাকবে, বিপি কম থাকবে, ওয়েস্টিং থাকবে, জেনারেলাইজড উইকনেস থাকবে। এখন এই পাথে যদি ফাংশন না হয়, তাহলে এখানে কি কি আছে, প্রোজেস্টেরন আছে, এখান থেকে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন, ডান পাশে তো যাইতে পারছে না, তাহলে নিচের দিকে সে যাবে, 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন, এটা তাহলে বেশি বেশি তৈরি হবে। এখান থেকে সেক্স হরমোনগুলো বেশি বেশি তৈরি হবে, লাইক ডাইহাইড্রোটেস্টোস্টেরন এন্ড হচ্ছে এপিএন্ডিস্টেরন, সরি অ্যান্ডিস্টেরন, কই আছে, এই যে অ্যান্ডিস্টেরন, টেস্টোস্টেরন, ডাইহাইড্রোপিয়ান্ডিস্টেরন। তার মানে তার অ্যান্ড্রোজেন গুলো বেশি বেশি তৈরি হবে। তাহলে সমস্যা কি হলো, কর্টিসল কম আছে, অ্যালডোস্টেরন কম আছে, বাট অ্যান্ড্রোজেন অনেক বেশি। তাহলে পেশেন্ট যদি কর্টিসল কম থাকে, তাহলে সে কি করবে, পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এসিটেজ তৈরিটা বাড়াবে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড যখন দেখবে তার কর্টিসল কম, সে কি করবে, এসিটেজ বেশি বেশি সিক্রেট করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপারপ্লেসিয়া করবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আরো হচ্ছে সেলগুলোকে বাড়াবে। বাট সেল বাড়ালেও এখানে কোনো লাভ হবে না, কারণ তার অ্যালডোস্টেরন এবং কর্টিসল তৈরি করার জন্য এনজাইমটা তার নাই। তাহলে সে যত বেশি বেশি সেল তৈরি করবে, এখান থেকে অ্যান্ড্রোজেনটা বেশি বেশি ফর্মেশন হবে। অ্যান্ড্রোজেন বেশি হলে সমস্যা কি হবে,
যদি ফিমেল হয় তাহলে ফিমেলের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন বেশি হলে তার ক্লাইটোমেগাল হবে, ক্লাইটোরিসের সাইজটা বেড়ে যাবে, ভিরিলাইজেশন হবে, মানে মেল টাইপের চেঞ্জ হবে। আর এসিটিএইচ বেশি হওয়ার কারণে কি হবে, তার পিগমেন্টেশন হবে। আর যদি মেল পেশেন্ট হয় তাহলে কি হবে, আর্লি পিউবার্টি হবে। তাহলে কনজেনিটাল অ্যাডরিনাল হাইপোপ্লাসিয়া কি হচ্ছে, এনজাইম ডেফিসিয়েন্সি থাকতেছে, কর্টিসল তৈরি কম হইতেছে, ফলে বিপি কম হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম অ্যাবনর্মালিটি হচ্ছে, কর্টিসল ডেফিসিয়েন্সির কারণে জেনারেলাইজড উইকনেস হইতেছে, ওয়েস্টিং হইতেছে। আর অ্যান্ড্রোজেন বেশি থাকার কারণে তার ক্লাইটোমেগাল হইতেছে, আর্লি পিউবার্টি হইতেছে, আর এটা হচ্ছে ভিরিলাইজেশন হইতেছে। আর এসিটিএইচ বেশি থাকার কারণে তার পিগমেন্টেশন হইতেছে। এগুলো হচ্ছে কনজেনিটাল অ্যাডরিনাল হাইপোপ্লাসিয়া ফিচার। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ক্লাইটোমেগালি হইতে পারে। তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল কনজেনিটাল অ্যাডরিনাল হাইপোপ্লাসিয়া। বাকি যে দুইটা এনজাইম ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে ফিচার্স হবে একটু ডিফারেন্ট। তাহলে ওইটা আমরা এখন ডিসকাস করে কমিউনিকেট করার চেষ্টা করবো না। তাহলে এখানে যদি অ্যান্ড্রোজেন বেশি থাকে, তাহলে অ্যান্ড্রোজেন বেশি থাকলে কি হবে, কনজেনিটাল অ্যাডরিনাল হাইপোপ্লাসিয়াতে পেশেন্টের হার্সিডিজম থাকবে, ক্লাইটোমেগালি থাকবে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে। আর মেল পেশেন্টের ক্ষেত্রে আর্লি পিউবার্টি বা প্রিকশাস পিউবার্টি যেটা বলে সেটা থাকবে। তাহলে হার্সিডিজম একটা কজ আমরা কি পাইলাম, কনজেনিটাল অ্যাডরিনাল হাইপোপ্লাসিয়া। কি কারণ হইতেছে, অ্যান্ড্রোজেন বেশি থাকার কারণে। তাহলে অ্যান্ড্রোজেন যেখানে বেশি থাকবে সেখানে হার্সিডিজম হবে, লাইক পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অ্যান্ড্রোজেন বেশি থাকবে হার্সিডিজম হবে। অ্যান্ড্রোজেন সিক্রেটিং যদি কোনো টিউমার ফর্মেশন হয়, হার্সিডিজম হবে। ফিমেল পেশেন্ট ফিমেল অ্যাথলেট পারফরমেন্স বাড়ানোর জন্য যদি টেস্টোস্টেরন নেয় বা অ্যান্ড্রোজেন সাপ্লিমেন্টেশন নেয়, তাদের ক্ষেত্রে হার্সিডিজম হবে। তাহলে হার্সিডিজম কয়েকটা কথা আমরা পাইলাম, কনজেনিটাল অ্যাডরিনাল হাইপোপ্লাসিয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার, তারপর হচ্ছে ফিমেল অ্যাথলেট এক্সোজেনাস যদি অ্যান্ড্রোজেন নেই। আর দুইটা ড্রাগ কজ আমরা মনে রাখবো, একটা হচ্ছে মিনোক্সিডিল আর একটা হচ্ছে সাইক্লোস্পোরিন। তাহলে হার্সিডিজমের কজ আলাদা করে আমাদের স্পেশালি নিমন্ত্রণ নেওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে হার্সিডিজমের কজ। হার্সিডিজম কাকে বলে, যদি ফিমেল পার্সনের ক্ষেত্রে মেল প্যাটার্নে হেয়ার গ্রোথ হয়, লাইক ফেসিয়াল হেয়ার যদি বেশি বেশি ডেভেলপ করে, চেস্ট হেয়ার এগুলো বেশি ডেভেলপ করে। তাহলে কনজেনিটাল অ্যাডরিনাল হাইপোপ্লাসিয়ার ক্ষেত্রে জিনোটাইপ ফিনোটাইপ মিল থাকবে, এখানে কিন্তু আলাদা হবে না। জিনোটাইপ যদি ফিমেল হয় সে ফিমেলই থাকবে, জিনোটাইপ মেল হলে অ্যাপিয়ারেন্সও মেল থাকবে। জাস্ট এই ধরনের কিছু চেঞ্জ থাকবে পেশেন্টের, যেমন হার্সিডিজম, ক্লাইটোমেগালি, আর্লি পিউবার্টি, আর হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আর অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এদের ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ থাকবে আলাদা, জিনোটাইপ থাকবে মেল, ফিনোটাইপ থাকবে ফিমেল। তাহলে এই দুটো পরীক্ষায় খুব কমনলি কিন্তু আসে, কনফিউশন তৈরি হতে পারে। আর যারা এমআরসিপি দিবেন তাদের কনজেনিটাল অ্যাডরিনাল হাইপোপ্লাসিয়া তিনটে টাইপ পড়া লাগবে, তিনটে এনজাইমের ফাইন্ডিংস ডিফারেন্ট থাকে। আর অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম যেটা, এটা তো ক্লাসিক্যাল আছে, আছে মাইল্ড অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি এরকম টাইপ আছে, ওইগুলো পড়া লাগবে। Which of the following diagnosis is most likely to fit with this clinical picture? আচ্ছা, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম আর কনজেনিটাল অ্যাডরিনাল হাইপোপ্লাসিয়া কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে আমাদের সমস্যা থাকলে আমাদের জানায়। তাহলে এক্ষেত্রে ডায়াগনোসিস কি, 42-year-old woman presents with difficult to treat hypertension, taking Zamipil, Atenolol, and Thiazide, but her blood pressure in the clinic 150 by 100 millimeter mercury, serum potassium 2.9. তারপর হচ্ছে হারে Atenolol is stopped, her potassium is normalized with oral supplementation, and then she undergoes further testing which reveals a low plasmarin and elevated aldosterone to renin ratio. তাহলে পেশেন্টের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আছে, হাইপোক্যালেমিয়া আছে, আর অ্যালডোস্টেরন টু রেনিন রেশিওটা বেশি, তার মানে তাদের অ্যালডোস্টেরন বেশি, রেনিনটা কম। ডায়াগনোসিস কি, কন সিনড্রোম। তাহলে এটা হচ্ছে কন সিনড্রোম একটা টিপিক্যাল ফিচার্স, হাইপারটেনশন থাকবে, হাইপোক্যালেমিয়া থাকবে, অ্যালডোস্টেরন রেশিও, রেনিন রেশিওটা বেশি থাকবে। এখানে একটা কথা বলা আছে যে পেশেন্টের অ্যাটেনল বন্ধ করা হয়েছে, পটাশিয়াম নরমালাইজ করা হয়েছে আফটার অল সাপ্লিমেন্টেশন, এন্ড দেন তারপরে আমরা অ্যালডোস্টেরন রেনিন রেশিওটা দেখেছি। তাহলে এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসে যে অ্যালডোস্টেরন রেনিন রেশিও দেখা কি করা হয়। একটা হচ্ছে যেগুলো
অ্যালডোস্টেরন রেশিওকে অল্টারনেট করতে হবে এই ধরনের ড্রাগগুলো বন্ধ করা হয়, লাইক ডায়াবেটিক্স, বিটা ব্লকার। আর একটা হচ্ছে পটাশিয়ামটা কারেকশন করে নিতে হয়, এটাও ডেফিনেশনে লেখা আছে। তাহলে পেশেন্ট হাইপোক্যালেমিয়াটা কারেকশন করে তারপরে হচ্ছে আমরা সেটা দেখবো। তাহলে পরীক্ষার সময় এরকম দিতে পারে যে অ্যালডোস্টেরন রেশিওটা আমরা দেখতে চাচ্ছি, এটাকে আমরা কি করবো, পটাশিয়াম কারেকশন করবো, সোডিয়াম দেবো, হ্যান ত্যান এরকম অপশন থাকতে পারে। তাহলে পটাশিয়ামটা কারেকশন করতে হবে, ড্রাগস গুলা বন্ধ করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস এপিসোডস অফ এনজিওডেমা? আচ্ছা, বিটা ব্লকার হচ্ছে যে রেনিন সিক্রেশন এটাকে ইনহিবিট করতে পারে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে কি হয়, রেনিন সিক্রেশন বাড়ে। এখন যদি আপনি সিম্প্যাথেটিক ব্লক করে দেন তাহলে রেনিন সিক্রেশন কম হবে, তাহলে এক্সট্রা রেজাল্টটা পাওয়া যায় না, যে কারণে বিটা ব্লকারটা বন্ধ করা হয়। তাহলে বিটা ব্লকার হচ্ছে রেনিনের সাথে রিলেটেড। 52 years old man comes to the clinic for review some 2 weeks after an emergency attendance at the hospital with symptoms of angioedema. তাহলে এরপর আমাদের পড়ার দরকার নেই, এনজিওডেমা কবে কোন ড্রাগ নিছে এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে মেইনলি ইমিউনোলজি চ্যাপ্টারে কোশ্চেন। আমরা তো ইমিউনোলজি আলাদা করে পড়তে পারবো কিনা টাইম হয়তো পাবো না, এখানে দিয়ে দিচ্ছে একবার র্যামিট্রিল। তাহলে এসি ইনহিবিটর গুলো একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্সমেন্ট করছে, এরা এনজিওডেমা করতে পারে। তাহলে এসি ইনহিবিটর ড্রাই কফ করতে পারে, এনজিওডেমা করতে পারে, হাইপার ক্যালেমিয়া করতে পারে। রেনাল আর্টারি স্টেনোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে ফ্ল্যাট পালমোনারি এডিমা করতে পারে, পোস্টারাল হাইপোটেনশন করতে পারে। আর এগুলো হচ্ছে টেরাটোজেনিক, তো প্রেগন্যান্সিটা কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখা লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন, এটা হচ্ছে ব্রেডিকেন লেভেল বাড়ায়। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে কেন এগুলো ড্রাই কফ করে, কেন এনজিডেমা করে, ডিউ টু ইনক্রিজ ব্রেডিকাইনিন। এনজিডেমা থেকে আগের বারও পরীক্ষা কোশ্চেন আসছে, তাহলে আমরা যদি আরো কোশ্চেন পাই এটা আমরা ডিসকাস করবো। হুইচ রেজিমেন্ট শুড শি টেক? তাহলে আমরা ইনফেকশন ডিজিজের কোশ্চেনগুলোতে শুরু করতেছি। While inserting central line, a medical trainee injures herself with suture needle that has been used to stitch a patient with HIV infection. The injury is sufficient to draw blood. The patient is 45 years old and has been infected with HIV for 11 years. CD4, sorry. He has been compliant with therapy for several years and has recently seen his tablets because of alteration in his appearance. His last CD4 count was 350 cells per cubic millimeter. The medical chain is offered post-exposure prophylaxis. মেইনলি হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এইচআইভি পেশেন্টের থেকে যদি কেউ নিডল ইনজুরি হয় সেক্ষেত্রে পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্স আমরা কি ড্রাগ ইউজ করবো। তাহলে এটা ডেভিডসনে আছে, সো এটাও জানা লাগবে। বি, এক্সেলেন্ট। তাহলে পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্স আমরা ইউজ করি কি কি, টেনোফোবির এবং এমটিসিটাবিন, এগুলো হচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। আর এর সাথে আমরা ইউজ করি ইন্ট্রিগেজ ইনহিবিটর বা প্রোটিজ ইনহিবিটর, যে কোনো একটা ড্রাগ। তাহলে রিয়ালিটি গ্যাভিড এটা হচ্ছে একটা ইন্ট্রিগেজ ইনহিবিটর। সহজভাবে মনে রাখার জন্য যার পিছনে গ্র্যাভিড থাকে সেগুলো হচ্ছে ইন্ট্রিগেজ ইনহিবিটর, এটা মনে রাখলে হবে। তাহলে এই তিনটা ড্রাগকে আমরা কমনলি ইউজ করি ফর পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিসে আরো একটা ইনফরমেশন জানা লাগবে। একটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ড্রাগটা শুরু করতে হবে, 72 আওয়ার্সের পর ইউজুয়ালি ড্রাগটা ইফেক্টিভনেস আর থাকে না। আর থার্ড হচ্ছে 3 মাস পরে আমাদের এইচআইভি অ্যান্টিবডি টেস্ট করতে হবে। আর এইচআইভি পজিটিভ যদি কোনো পেশেন্ট আগে থেকে থাকে তার পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দিয়ে খুব বেশি লাভ নেই। এই চারটা কথাই ডেভিডসনে লেখা আছে এইচআইভি একদম লাস্ট, এইচআইভি চ্যাপ্টার একদম লাস্ট প্যারাতে। তাহলে ড্রাগ তিনটার নাম একটু মনে রাখবে। Which one of the following is the most likely diagnosis? The 42-year-old goat farmer presents to her GP with a lesion on her finger. She has no past medical history and no other symptoms. On examination, she looks well, afebrile. 2 centimeter red nodular lesion on the lateral aspect of her right index finger appears to be starting to ulcerate. তাহলে ফার্মার, তার কন্ট্যাক্ট উইথ গোট আছে, আর এখন একটা লেশন ডেভেলপ করছে, সিঙ্গেল আলসারেটিং লেশন। তাহলে ডায়াগনোস হচ্ছে অথ। তাহলে ইউজুয়ালি এগুলো থাকে হচ্ছে ছাগল বা ভেড়ার সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে এরকম একটা হিস্ট্রি থাকবে, গোট অথবা হচ্ছে শিপ। তাহলে প্রফেশন তার ফার্মার হইতে পারে অথবা রিসেন্ট ট্রাভেলিং টু কোন একটা ফার্মে এরকম ট্রাভেলিং হিস্ট্রি আছে, এর সাথে এই ধরনের যে লেশন ডেভেলপ করে তাহলে অ্যান্সার হবে অথ। এর সাথে একটা জিনিস কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে অ্যানথ্রাক্স, কিউটিনিয়াস অ্যানথ্রাক্স। তাহলে কিউটিনিয়াস অ্যানথ্রাক্সের ক্ষেত্রে এরকম ফার্মার হিস্ট্রি বা থাকে,
সেক্ষেত্রে একটা ব্ল্যাক স্কার থাকবে আর পেরিলেশনাল ইডিমাটা অনেক বেশি থাকে। এরকম যদি ব্ল্যাক স্কারের কথা বলা থাকে, পেরিলেশনাল ইডিমা অনেক বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যানথ্রাক্স হবে। আর বোরেলিয়া, বার্গডরফেরি বা লাইম ডিজিজ, এটা তো আমরা জানি। পেশেন্টের ট্রাভেলিং হিস্ট্রি থাকবে বা টিক বাইট হিস্ট্রি থাকবে, সাথে স্কিন র্যাশ থাকবে, আর এর সাথে জয়েন্ট পেইন, মেনিনজাইটিস বা আদার্স ফিচার্স থাকতে পারে। আর সিমপ্লেক্স হচ্ছে পেইনফুল আলসার ফর্মেশন হয়। এমপক্স আমাদের দরকার নাই। মাইক্রোব্যাকটেরিয়াম মেরিনাম ইনফেকশন, এটা পরীক্ষা আসে অনেক সময়। এদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে বিষয়? ফিশ ট্যাঙ্ক বা অ্যাকুয়ারিয়াম এর সাথে তাদের কন্ট্যাক্ট বেশি। তাহলে এদের ক্ষেত্রে বলা হয় ফিশ ট্যাঙ্ক গ্রানুলোমা ফাংশন। তাহলে ফিশ ট্যাঙ্ক ক্লিনার বা অ্যাকুয়ারিয়াম ক্লিনার যারা, বা এই ধরনের মাছের জিনিসপত্র নিয়ে যারা কাজ করে, পানি নিয়ে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে মাইক্রোব্যাকটেরিয়াম ইনফেকশন বেশি হতে পারে। তাহলে এরকম একটা ক্লু দেওয়া থাকবে। তাহলে ইনফেকশন ডিজিজের ক্ষেত্রে পেশেন্টের এক্সপোজার হিস্ট্রি বা কন্ট্যাক্ট হিস্ট্রি বা প্রফেশন, এগুলো ইম্পর্টেন্ট। 54-year-old woman presents to the emergency department with blood, vision, difficulty swallowing, and muscle weakness. She reports that her symptoms started approximately 24 hours after consuming a whole canned vegetables. On examination, bile teratosis, decreased dick tendon reflex. Diagnosis কি? botulism. তাহলে আমরা এটাকে অনেকবার বলছি, টিন ফুড, ক্যান ফুড বা স্টোর ফুড খাওয়ার পর যদি পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করে, স্পেশালি ইনভলভিং ocular muscles, then also difficulty in swallowing, and descending type of lower motor neuron weakness, তাহলে ডায়াগনোস হবে botulism। ট্রিটমেন্ট কি দেবো? botulism অ্যান্টিটক্সিন। এটা একটু মনে রাখা লাগবে। botulism ক্ষেত্রে আমরা দিচ্ছি অ্যান্টিটক্সিন, আর টিটেনাসের ক্ষেত্রে দিই ইমিউনোগ্লোবিউলিন। এখানে আরেকটা হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের, সেক্ষেত্রে হচ্ছে সরি, আরেক ট্রিটমেন্ট দেওয়া লাগবে, কি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া লাগবে। তবে স্পেসিফিক হচ্ছে botulinum অ্যান্টিটক্সিন। সাপোর্টিভ ট্রিটমেন্ট ইউজুয়ালি পরীক্ষা জানতে চান এভাবে। আর টিন ফুড, ক্যান ফুড, এটা বাদে আরেকটা হিস্ট্রি থাকতে পারে আইভি ড্রাগ অ্যাবিউজার বা স্কিন কোনো ওন্ড হয়েছে, তারপরে এরকম ফিচার্স। তাহলে এই তিনটা জিনিস আমাদের মনে রাখা লাগবে: আইভি ড্রাগ অ্যাবিউজার, স্কিন ওন্ড বা অ্যাবসেস, আর একটা হচ্ছে এই যে টিন বা ক্যান ফুডস, মানে ফুড স্টোর করা ছিল, সেটা খাবার খাইছে, এরপরে এই ধরনের ফিচার্স আসছে। তাহলে ডায়াগনোসিস হচ্ছে botulism, আর ট্রিটমেন্ট হচ্ছে botulinum অ্যান্টিটক্সিন। মেকানিজম অফ অ্যাকশন কি এখানে? botulinum টক্সিনটা এটা হচ্ছে কি কাজ করে, কিভাবে এটা কাজ করে, আরো সহজ করে যদি বলি, কোন নিউরোট্রান্সমিটার ইনহিবিট করে? তাহলে botulinum হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিলিজ ইনহিবিট করে। তাহলে এটার ফিচার্স গুলো অনেকটা দেখতে মাইসিনের মতো না? ডিপ্লোপিয়া আছে, ডিসপেজিয়া আছে, তারপর মাসল উইকনেস আছে। তাহলে ফিচার্স গুলো একটা মাইসিনের মতো দেখতে। তাহলে এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিলিজ ইনহিবিটর করে। Which one of the following options is most appropriate treatment? 40-year-old HIV positive patient comes to emergency department with tonic-clonic seizure. He has no history of seizure but has been generally unwell for the last 2 weeks with headache that has been gradually worsening. He has previously refused antiretroviral therapy despite advice to commence it. Last CD4 count 160. CT shows multiple ring-enhancing lesions in both hemispheres. তাহলে এইচআইভি পেশেন্ট, টনিক ক্লনিক সিজার আছে, আর মাল্টিপল রিং এনহান্স লেশন আছে। ট্রিটমেন্ট হচ্ছে পাইরিমিথামিন এন্ড সালফাডায়াজিন। ডায়াগনোসিস কি? সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস। অ্যাম্পুটেশন বি এবং ফুলোসাইটোসিন, এটা আমরা দিয়ে হচ্ছে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে। তাহলে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে এই ধরনের লেশনস থাকতে পারে, তবে ইউজুয়ালি পেশেন্টগুলো মেনিনজাইটিস নিয়ে প্রেজেন্ট করে বেশি।
তাহলে সেক্ষেত্রে সিএসএফ প্রেশার বেশি থাকবে, মেনিনজাইটিস সিএসএফ ফুলি ফাইন্ডিংস দেওয়া থাকবে। তাহলে এটা আমাদের দেখা লাগবে এই যে এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে অনেকগুলো হইতে পারে। ক্রিপ্টোকাল মেনিনজাইটিস হইতে পারে, টিউবারকুলোসিস হইতে পারে, টক্সোপ্লাজমোসিস হইতে পারে, লিম্ফোমা হইতে পারে। তারপর হচ্ছে আরেকটা কি আছে? আরেকটা ভুলে গেলাম। তাহলে কোনটা কিভাবে প্রেজেন্ট করে এটা আমাদের জানা ইম্পোর্টেন্ট। যদি কোনো পেশেন্ট সিজার সাথে মাল্টিপল রিং এনহ্যান্সিং লেশনে প্রেজেন্ট করে, তাহলে এটা মোস্ট লাইকলি টক্সোপ্লাজমোসিস। যদি পেশেন্ট মেনিনজাইটিস, টিবি লাইক মেনিনজাইটিস মানে লম্বা ডিউরেশন অফ হিস্ট্রি, সাথে হচ্ছে প্রোটিন বেশি, গ্লুকোজ কম, লিম্ফোসাইট বেশি এবং সিএসএফ প্রেসার বেশি হাই, ইউজুয়ালি মোর দ্যান 30 বা মোর দ্যান 50, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিস। তাহলে এই প্যাটার্নগুলো আমাদের একটু জানা লাগবে। আর যদি বলে যে বাংলাদেশ বা পাকিস্তান এখানে এশিয়ান কান্ট্রি থেকে আসছে, এর সাথে হচ্ছে এরকম টিবি লাইক ফিচার্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। তাহলে এমআরসি পরীক্ষাগুলোতে ইউজুয়ালি বাংলাদেশ, পাকিস্তান এই ধরনের যদি অরিজিন দেওয়া থাকে সেগুলো হচ্ছে টিবি সিনারিও থেকে বেশি। তাহলে এই প্যাটার্নগুলো দেখতে হবে একটু, কারণ সবগুলো সিনারিওতে অলমোস্ট সিমিলারই থাকে। আর শর্টকাট মনে রাখার জন্য এইচআইভি পেশেন্ট প্লাস মাল্টিপল রিং এনহ্যান্সড যদি বলে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডায়াগনোস হবে সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস চিকেনপক্স ভ্যাকসিন? তাহলে ভ্যাকসিন টাইপগুলো এফসিএস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। লাইভ ভ্যাকসিন কি কি আছে, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা কিল্ড ভ্যাকসিন কি কি আছে, আর একটা হচ্ছে সাব ইউনিট বা কনজুগেট ভ্যাকসিন কি কি আছে। ডেভিডসন একটা বক্স আছে ইনফেকশন ডিজিজের সম্ভবত বেসিক্স থেকে। তাহলে ভ্যারিসেলা কোন ধরনের ভ্যাকসিন? ভ্যাকসিন তো একটু মুখস্থ করে রাখতে হবে, নেমোনিক দিয়ে মনে করেন যে ভাবে মনে রাখেন, সমস্যা নেই। তাহলে ভাইরাল ভ্যাকসিনের মধ্যে মিজেল, মামস, রুবেলা, ভ্যারিসেলা, তারপর হচ্ছে ইয়েলো ফিভার, রোটা ভাইরাস, আর হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে টিবি, টাইফয়েড, কলেরা অ্যান্ড ওরাল পোলিও ভ্যাকসিন, এগুলো আছে লাইভ ভ্যাকসিন। লাইভ অথবা ইনঅ্যাক্টিভেটেড যে কোনো একটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন। এটা জানা আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে অনেক সময় পরীক্ষা দিয়ে দিতে পারে কোন একটা পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড প্রেগনেন্সি আছে, সেগুলোর ক্ষেত্রে কোন ভ্যাকসিনগুলো কন্ট্রাইন্ডিকেট। তাহলে লাইভ ভ্যাকসিনগুলো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে ইউজুয়ালি আমরা দিই না। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে, অথবা এইভাবে সিঙ্গেল বেস্ট আসতে পারে, অথবা এমসিকিউ আসতে পারে। হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ লাইভ ভ্যাকসিন? তাহলে এগুলো মনে রাখতে হবে। ভাইরালের মধ্যে কি কি বললাম? মিজলস, মামস, রুবেলা, ভ্যারিসেলা, ইয়েলো ফিভার, রোটা ভাইরাস। ব্যাকটেরিয়ার মধ্যে টিবি, টাইফয়েড, কলেরা অ্যান্ড ওরাল পোলিও ভ্যাকসিন। Given the likely diagnosis, which one of the following options is the most appropriate treatment? 36-year-old woman presents complaining of yellowish green frothy vaginal discharge that started 1 week ago, which has a great discomfort on passing urine. On examination, her vagina is swollen and erythematous trichomonas is diagnosed on rapid testing. তাহলে ট্রাইকোমোনাসিস এর ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস কি? এক্সেলেন্ট, মেট্রোনিডাজল। তাহলে ভ্যাজিনাল ডিসচার্জের 3টা কজ আমাদের সবচেয়ে বেশি আসে। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস, একটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, আর একটা হচ্ছে ট্রাইকোমোনাসিয়াসিস, ট্রাইকোমোনাস। তাহলে এই 3টায় পরীক্ষায় খুব কমনলি আসে। ডেভিডসনের বক্স আছে। ক্যান্ডিডিয়াসিস ক্ষেত্রে কি থাকবে? কার্ডিক হোয়াইট লাইক ডিসচার্জ থাকবে। ট্রাইকোমোনাসের ক্ষেত্রে ইয়েলোইশ গ্রিন লাইক ডিসচার্জ থাকে। দুইটা ক্ষেত্রেই এর সাথে হচ্ছে যে থাকতে পারে, ইরাইথেমা থাকতে পারে বা ইনফ্লামেটরি সাইন থাকতে পারে। ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিসের ক্ষেত্রে ইউজুয়ালি ইনফ্লামেটরি কোনো সাইন থাকে না, ইউজুয়ালি হচ্ছে ফিশি ওয়াটার টাইপের ডিসচার্জ থাকে। তাহলে 3টার ডিফারেন্স আর ট্রিটমেন্ট গুলো একটু দেখে দেখেন। ক্যান্ডিডিয়াসিস ক্ষেত্রে আমরা দিই অ্যান্টিফাঙ্গাল, বাকি দুটার ক্ষেত্রে আমরা দিই মেট্রোনিডাজল। তাহলে এটা একটা ডেভিডসনের বক্স আছে। আজকে মানে একজন লিখছিলেন যে ওইটা ক্লাস নেই, মানে এসপিরিটা আমরা আলাদা ডিসকাস করি না, ওইটা আমরা ইনফেকশনের মধ্যে ডিসকাস করে ফেললাম ইনশাআল্লাহ।
তাহলে ভ্যাজানাল ডিসচার্জের ওখান থেকে দেওয়া আছে 3টা প্রেজেন্টেশন, পিএইচ কেমন থাকে, ট্রিটমেন্ট কি, আর ব্যাকটেরিয়াল ভ্যাজানাল ক্ষেত্রে আরেকটা আসে যে কোন ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয় এখানে, এটা অনেক সময় কোশ্চেন আসে। কোন একটা ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয়, একটা হচ্ছে ডেফিসিয়েন্সি, এরকম লাইফ সেক্টর আছে, এটা একটু দেখে নিন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উড বি দ্য মোস্ট ইউজফুল নেক্সট ইনভেস্টিগেশন ইন দিস সিচুয়েশন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 23-year-old woman with no past medical history presents with generally unwelling with a non-EC rash. She has also noticed some genital lesions that have appeared over the last few days. She takes oral contraceptive pill but no other medication. On direct questioning, she admits to having unprotected sexual intercourse, following which she had a painless spot in her vaginal vulval region that took some time to heal. On examination, she has a temperature 37.8 degrees Celsius, blood pressure pulse normal, widespread maculopapular rash, which includes palm and sole, generalized lymphadenopathy, and some scattered plaque-like lesions around the vulva. তাহলে পেশেন্টের আছে হিস্ট্রি অফ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হিস্ট্রি আছে, এর সাথে স্কিন র্যাশ ডেভেলপ করছে ইনক্লুডিং পাম এন্ড সোল, আর জেনিটাল আলসারেশন ডেভেলপ করছে। এটা হচ্ছে টিপিক্যাল সিনারিও ফর সিফিলিস। তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে সিফিলিস সিরোলজি। তাহলে জেনিটাল আলসারেশনের ক্ষেত্রে আমরা প্রথমে ভাগ করে নেব হচ্ছে পেইনফুল এন্ড হচ্ছে পেইনলেস। পেইনফুল আলসারের এক্সাম্পল কি কি আছে? মোস্ট কমন আছে শ্যানক্রয়েড ডিউ টু হিমোফিলাস ডুপ্লি, সরি ভুল বললাম, 1 নম্বর থাকবে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স, উল্টা হয়ে গেছে, আর 2 নম্বর আসবে শ্যানক্রয়েড। তাহলে পেইনফুল আলসারেশন আছে, পেইনফুল লিম্ফেডেনোপ্যাথি আছে, যদি আর কোনো ক্লু না দেয় ডায়াগনোসিস হার্পিস সিমপ্লেক্স। আর যদি বলে রেগড আন্ডারমাইন্ড এজ বা ইজি ব্লিডিং, তাহলে সেক্ষেত্রে হবে শ্যানক্রয়েড। শ্যানক্রয়েডটা ইউজুয়ালি হচ্ছে রেয়ার এবং মানে এন্ডেমিক কিছু এরিয়াতে হয়, যে কারণে আমাদের যদি কোনো ক্লু না থাকে স্পেশালি, তাহলে সেক্ষেত্রে আমরা হার্পিস সিমপ্লেক্স অ্যান্সার করবো। আর শ্যানক্রয়েডের সিনারি আমরা ডিসকাস করবো, দেখতে বুঝতে পারবেন। পেইনলেসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিফিলিস। কোনো আদার্স ক্লু যদি না থাকে, শুধু সেক্সুয়াল ইন্টারকোর্স হিস্ট্রি আছে বা শুধু পেইনলেস আলসার প্রেজেন্ট করছে, ডায়াগনোসিস সিফিলিস। 2 নম্বর হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভেনেরা, থার্ড হচ্ছে গ্রানুলোমা ইনগুইনালি। লিম্ফোগ্রানুলোমা ভেনেরার ক্ষেত্রে আলসারটা থাকে পেইনলেস বাট লিম্ফ নোডগুলো থাকে টেন্ডার। তাহলে পেইনলেস আলসার প্লাস পেইনফুল বা টেন্ডার লিম্ফোডেনোপ্যাথি, এরকম ফিচার্স পেলে লিম্ফোগ্রানুলোমা ভেনেরা। আর গ্রানুলোমা ইনগুইনালি ক্ষেত্রে কি থাকবে? ডোনোভান বডি, কথা লেখা থাকে, আলাদা করে বলা থাকে। আরো কিছু ফিচার্স আছে, আমরা সিনারিও দেখলে বুঝতে পারবো। তাহলে পেইনফুল আলসার বললে ফার্স্টে আসবে আমাদের হার্পিস সিমপ্লেক্স, পেইনলেস আলসার বললে আমাদের ফার্স্টে আসবে সিফিলিস। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ভ্যানকোমাইসিন? তাহলে অ্যান্টিবায়োটিক যেগুলো ইউজ করা হয়, বিশেষ করে কমন যেগুলো, সবগুলোই মেকানিজম লাগবে। সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, ইনক্লুডিং 50S and 30S রাইবোসোম, তারপর হচ্ছে ডাইহাইড্রোফোলেট ইনহিবিটর, আদার যেগুলো আছে সবগুলোই লাগবে। তাহলে ভ্যানকোমাইসিন হচ্ছে একটা সেল ওয়াল ইনহিবিটরস। তাহলে অ্যান্টিবায়োটিক গুলো ম্যানুফ্যাকচার ডেভিশন হয়তো একটা ফিগার দেওয়া আছে, ওখান থেকে পড়তে পারেন, অথবা নেট একবার সার্চে দেখতে পারেন, অথবা ফার্মাকোলজি কোনো একটা বই থেকে জাস্ট অ্যান্টিবায়োটিক গুলো মেকানিজম অ্যাকশন দেখে নিতে পারেন, পরীক্ষা আসেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? 44-year-old woman who is visiting from South Africa is brought to the emergency department by her son with worsening confusion, known to have HIV positive. She has become increasingly drowsy, intermittently confused. Fundoscopy reveals papilledema, CD4 count 10. Contrast CT brain reveals multiple ring-enhancing lesions. ডায়াগনোসিস হচ্ছে টক্সোপ্লাজমোসিস। তাহলে এটা দেওয়াই হচ্ছে জাস্ট একটু হচ্ছে রিমাইন্ড করার জন্য, এইচআইভি পেশেন্টের যদি মাল্টিপল রিং-এনহ্যান্সিং লেশনস থাকে, মোস্ট লাইক ডায়াগনোসিস টক্সোপ্লাজমোসিস। বাকি যেগুলো আছে ক্রিপ্টোকাল মেনিনজাইটিস, তারপর হচ্ছে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, এই সবগুলো সিনারিওই এইচআইভি ক্ষেত্রে আসে। আমরা আস্তে আস্তে ডিসকাস করবো সবগুলাই কিভাবে রিপ্রেজেন্টেশন আসে। তাহলে একটা আমরা আজকে শিখলাম যেটা হচ্ছে মাল্টিপল রিং এনহ্যান্সিং লেশন যদি থাকে, এইচআইভি পজিটিভ থাকে, মোস্ট লাইক ডায়াগনোসিস সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস।
A 26-year-old man suffering from severe diarrhea is brought to the emergency department by his family. He returned from Bangladesh yesterday. Since then, he has been suffering from virtually constant non-bloody diarrhea. On examination, looks unwell and dehydrated. Blood pressure 95/60. Heart rate 100. Dark field microscopy of a fresh stool specimen reveals comma-shaped gram-negative bacilli. Diagnosis হচ্ছে ভিব্রিও কলেরি। কলেরি হচ্ছে একটা কমা-শেপড গ্রাম-নেগেটিভ ব্যাসিলাই, যেটা সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া করে। ইউজুয়ালি বলা হয় রাইস ওয়াটারি ডায়রিয়া। পেশেন্টগুলো ডিহাইড্রেট থাকে কারণ এখানে ফ্লুইড লস অনেক বেশি থাকে। ইনভেস্টিগেশন আমরা করি ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, তারপর হচ্ছে গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম পজিটিভ কক্কাই, এগুলো পরীক্ষায় এক্সাম্পল আসে। Most likely diagnosis কি? A sexually active heterosexual 19-year-old man presents with 2-day history of small painful ulcers on his penis. On examination, he also has bilateral tender inguinal lymphadenopathy. Gram staining reveals no organism. তাহলে পেইনফুল আলসার আর সাথে পেইনফুল ইঙ্গুইনাল লিম্ফেডেনোপ্যাথি। ডায়াগনোসিস হার্পেস সিমপ্লেক্স ভাইরাস। তাহলে বাকি যেগুলো আছে গ্রানুলোমা ইঙ্গুইনালি, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম এন্ড সিফিলিস, এই তিনটা হচ্ছে পেইনলেস। আর শ্যাঙ্কয়েড হচ্ছে পেইনফুল, বাট এখানে শ্যাঙ্কয়েডের জন্য স্পেসিফিক কোনো পয়েন্ট বলা হয়নি। সো ডায়াগনোসিস হচ্ছে হার্পেস সিমপ্লেক্স। তাহলে পেইনফুল আছে কোনো কিছু না থাকলে হার্পেস সিমপ্লেক্স ডায়াগনোসিস, পেইনলেসে কোনো কিছু না থাকলে সিফিলিস ডায়াগনোসিস। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট রেজিম ফর দিস পেশেন্ট? তাহলে ব্লাড ফিল্মের আছে প্লাজমোডিয়াম ভাইভাক্স। সিনারিও পড়তে যাচ্ছি না আমরা। প্লাজমোডিয়াম ভাইভাক্সের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি হবে? প্লাজমোডিয়াম ভাইভাক্স এবং ওভালে দুইটা ক্ষেত্রে ট্রিটমেন্ট এক, আর সিভিয়ার প্লাজমোডিয়াম ফেলসিলাম এটা ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে আলাদা। মশা, তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্টের চয়েস কি হবে? আর্টিসন এটা আমরা দিই ইউজুয়ালি প্লাজমোডিয়াম ফ্যালসিফারামের ক্ষেত্রে। সি এক্সিলেন্ট। ক্লোরোকুইন অ্যান্ড প্রিমাকুইন। তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রে খুব বেশি গাইডলাইন না পড়লে কয়েকটা জিনিস আমাদের জানা লাগবে। প্লাজমোডিয়াম ভাইভাক্স অ্যান্ড ওভালেরিয়ার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চয়েস হচ্ছে ক্লোরোকুইন অ্যান্ড প্রিমাকুইন। আর ফ্যালসিফারাম আমরা পরে ডিসকাস করবো। ইউজুয়ালি আমরা আইভি আর্টিসোনেট ইউজ করি। আর যদি সিভিয়ার প্যারাসাইটামিয়া থাকে সেক্ষেত্রে অনেক সময় হচ্ছে যে এক্সচেঞ্জ ট্রান্সমিশন ইউজ করা হয় অনেক সময়। এগুলো আমরা পরে ডিসকাস করবো সিনারিও। তাহলে এটা ক্ষেত্রে হচ্ছে ক্লোরোকুইন অ্যান্ড প্রিমাকুইন। পরীক্ষায় একটা জিনিস কোশ্চেন আসছে, প্রিমাকুইনের কাজটা কি? এক্সট্রা প্রিমাকুইন কেন এড করা হয়? হিপনোজয়েন্ট, এক্সেলেন্ট। তাহলে প্লাজমোডিয়াম ভাইভাক্স এন্ড ওভালে একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, এদের হিপনোজয়েড থাকে বা ডরমেন্ট স্টেট থাকে যেগুলো লিভারে থাকে। এগুলোকে রিমুভ করার জন্য আমরা হচ্ছে প্রিমাকুইন ইউজ করি। এই পেশেন্টটার ট্রিটমেন্ট শুরু করার পরে দেখা গেল পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে। কি কারণে হইতে পারে? তাহলে পেশেন্ট ডায়াগনোসিস কি? হিমোগ্লোবিন কমে যাচ্ছে, এলডিএইচ বেড়ে গেছে, রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে গেছে। এইভাবে পরীক্ষা কোশ্চেন আসতে পারে। ম্যালেরিয়া পেশেন্ট হিমোলাইসিস হচ্ছে, বাট ডায়াগনোসিস কি, কেন হিমোলাইসিস হচ্ছে? তাহলে ম্যালেরিয়া রোগীর ট্রিটমেন্ট শুরু করার পরে দেখা গেলো অ্যানিমিয়া কম অ্যানিমিয়া হচ্ছে। এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোসিস গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি। তাহলে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিক এই ড্রাগগুলো শুরু করার পর অনেক সময় হিমোলাইসিস বেড়ে যেতে পারে এবং পেশেন্টের সিভিয়ার হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি ক্ষেত্রে কোন কোন ড্রাগ ইউজ করা যাবে না? ডেভিডসনের বক্স আছে, পরীক্ষায় ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রিমাকুইন, একটা খুবই ইম্পর্টেন্ট ড্রাগ। Which one of the following organisms are you concerned about that has led you to add in amoxicillin? এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে, আমরা একটা সিনারিও পাইছি যেহেতু এটা নিয়ে ডিসকাস করি। 41-year-old type 1 diabetic is brought to the emergency department by his wife, returned from a gastronomic weekend in France 2 days ago, and since then he has been complaining of headache,
and feeling generally unwell. Today, he has become increasingly drowsy. On examination, he looks unwell, pyrexia, drowsy, has neck stiffness, and photophobia. There is no rash or other signs. You call from a lumbar puncture, which reveals turbid looking CSF and start antibiotic, choosing to give him ceftriaxone and amoxicillin. তাহলে পেশেন্টের মেনিনজাইটিস আছে, পেশেন্টটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, সেফট্রিয়াক্সনের সাথে আমরা অ্যামোক্সিলিন কেন অ্যাড করছি এটা হচ্ছে কোশ্চেন। এক্সিলেন্ট। তাহলে লিস্টেরিয়া মনোসাইটোজেন যদি আমরা সাসপেক্ট করি সেই ক্ষেত্রে আমরা অ্যামোক্সিলিন এবং এমপিসিলিন এটা হচ্ছে অ্যাড করি বা প্রিফার করি, কারণ এখানে সেফট্রিয়াক্সন ফুল কাভারেজ দিতে পারে না। লিস্টেরিয়া মনোসাইটোজেন হয় ইউজুয়ালি অ্যালকোহলিক পেশেন্ট, ডায়াবেটিক, ইমিউনোকম্প্রোমাইজড অফ এক্সট্রিম অফ এজ, ভেরি ইয়ং এজ বা ভেরি ওল্ড এজের পেশেন্টগুলোর ক্ষেত্রে। তাহলে এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে যে ট্রিটমেন্টটা আমরা কি অ্যাড করবো, অথবা ডায়াগনোস কোন অর্গানিজম হয়েছে, অথবা এইভাবে আসতে পারে। আচ্ছা, লিস্টেরিয়া মনোসাইটোসিস এটা কি ধরনের ব্যাকটেরিয়া, নেগেটিভ আর পজিটিভ, ব্যাসিলাই আর কক্কাই? তাহলে এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, এগুলো নিয়ে এটা জানার জন্য আমাদের লেন্স টেন্স পড়ার দরকার নেই, জাস্ট কিছু জিনিস জানলে হবে। আস্তে আস্তে আমরা এর মধ্যে কভার করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে গ্রাম পজিটিভ ব্যাসিলাই কি কি আছে? এরপর অ্যাক্টিনোমাইসিস, বি ফর ব্যাসিলাস ক্লোস্ট্রিডিয়াম, ডি ফর ডিপথেরিয়া, এল ফর লিস্টেরিয়া, and another L for lactobacillus. তাহলে এগুলাই হচ্ছে আমাদের পরীক্ষায় আসতে পারে। হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ গ্রাম পজিটিভ ব্যাসিলাই। এরকম একটা সিনারি বলতে পারে যে এটা কোন ধরনের ব্যাকটেরিয়া হয়েছে। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এক্সাম্পল আমরা মনে করি এবিসিডি ডাবল এল। এ ফর অ্যাক্টিনোমাইসিস, বি ফর ব্যাসিলাস, ব্যাসিলাস মধ্যে আবার ব্যাসিলাস সিরিয়াস আছে, সি ফর ক্লোস্ট্রিডিয়াম, ক্লোস্ট্রিডিয়াম মধ্যে কয়েকটা টাইপ আছে, লাইক ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, পারফিনজেস, ডিফিসিল এই ধরনের। টি তে ডিপথেরিয়া বা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, ডিপথেরি, এল ফর লিস্টেরিয়া এন্ড ল্যাক্টোব্যাসিলাস। গ্রাম পজিটিভ ব্যাসিলাস গুলো আমরা জেনে গেলাম, আস্তে আস্তে আমরা বাকিগুলো ডিসকাস করবো। Which of the following is the most likely cause of a food poisoning? ফুড পয়জনিং কোশ্চেনও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন ব্যাকটেরিয়া কখন কিভাবে হইতেছে আমরা আলাদা করার চেষ্টা করবো। 29-year-old woman presented with severe vomiting around 2 hours after eating food from a summer wedding buffet. She confirms that she ate a range of hot and cold foods, meat and dairy products. On examination, BP কম, pulse 90, regular আছে, abdomen tender. She vomits once during the course of the examination. তাহলে পেশেন্টের মিট প্রোডাক্ট খাইছে, ডেইরি প্রোডাক্ট খাইছে, 2 ঘন্টা পর সিভিয়ার ভমিটিং এর প্রেজেন্ট করছে। ডায়াগনোসিস স্টাফিলোকোকাস অরিয়াস টক্সিন। তাহলে এটা প্রিভিয়াস এক্সপ্রেস কোশ্চেন। তাহলে 1 to 6 hours আফটার ইটিং ফুড যদি সিভিয়ার ভমিটিং এ প্রেজেন্ট করে তাহলে অর্গানিজম হচ্ছে মোস্ট লাইকলি স্টাফিলোকোকাস অরিয়াস। এবং এদের ক্ষেত্রে ফুড হিস্ট্রি থাকে ইউজুয়ালি ডেইরি প্রোডাক্টস অথবা মিট প্রোডাক্টস। আর এরকম একটা সিনারি যদি বলা হয়তো রাইস প্রোডাক্ট খাইছে, সেটা হইতে পারে রিহিটেড রাইস বা হতে পারে কোনো চাইনিজ ফুড, মানে রাইস রিলেটেড ফুড। তাহলে সেই ক্ষেত্রে ডায়াগনোস কি হতো আমাদের? ব্যাসিলাস সিরিয়াস। তাহলে এই দুইটাই সবচেয়ে বেশি আসে, আর একটা আসতে পারে ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেস দিয়ে একটা সিনারিও আসতে পারে, যে ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে যে আউটব্রেক থাকে আফটার ইটিং মিট। ইউজুয়ালি দেখা যায় যে কোনো একটা স্কুলের বাচ্চা বা কোনো হসপিটালে আপনার মিট প্রোডাক্ট খাওয়ার পরে ইয়েস পয়েন্ট শোস আউটব্রেক থাকে। তাহলে এই ধরনের সিনারিও আমরা আস্তে আস্তে ডিসকাস করবো সবগুলো। তাহলে এটা হচ্ছে স্টোলেকা সরিয়াসের জন্য 1 থেকে 6 ঘন্টার মধ্যে আফটার ইটিং ডেইরি প্রোডাক্ট লাইক চিজ অর মিট প্রোডাক্টস পেশেন্ট প্রেজেন্ট করবে সিভিয়ার ভমিটিং নিয়ে। তাহলে 3টা পয়েন্ট মনে রাখতে হবে। 28-year-old Hal
laborer presents with an aching stiff lower back and inability to fully open his mouth. Subsequently suffers what is described as generalized rigid spasm by emergency department staff. This was not absolutely loss of consciousness, confusion, or fever, and he was treated with IV diazepam. Examination does not reveal any abnormalities. তাহলে generalized stiffness আর inability to open mouth. Diagnosis কি হবে? টিটেনাস। টিটেনাসের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? আমরা একটু আগে ডিসকাস করছিলাম বোটুলিজমের সিনারিও। আইভি অ্যান্টিবায়োটিক দিলে এটা কাজ করতে তো সময় লাগবে, তাহলে অ্যান্টি টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন রাইট অ্যান্সার হবে এটা। তাহলে এই ধরনের যেগুলো অ্যাকুট সিনারিও যেমন বোটুলিজম, তারপর হচ্ছে টিটেনাস, মাইস্থেনিক ক্রাইসিস, তারপর হচ্ছে জিবিএস, তাহলে যেগুলোতে অ্যাকিউট কন্ডিশন এগুলোতে আমাদেরকে ইমিউনোগ্লোবুলিন, তারপর হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ, অ্যান্টিটক্সিন এই জাতীয় ড্রাগ যেগুলো হচ্ছে ড্রাগ বা ট্রিটমেন্ট যেগুলো হচ্ছে অ্যাকিউট অনসেট সেগুলো চয়েস করতে হবে, অথবা মিথাইল পেডনিজোলোন। তাহলে অ্যাকিউট অনসেট কোনটা এটা আমরা দেখবো। তাহলে কোশ্চেন এটা আমাদের দেখতে হবে যে কোনটা অ্যাকিউট ট্রিটমেন্ট চাচ্ছে, কোনটা প্রোফাইলাইসিস চাচ্ছে, কোনটা লং টার্ম বেনিফিট চাইতেছে। তাহলে আইভি ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক এগুলো লাগবে, বাট আফটার অ্যান্টি টিটেনাস ইমিউনোগ্লোবিন দেওয়ার পরে। তাহলে এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমিউনোগ্লোবিনটা দেওয়া। তাহলে এটা একটু খেয়াল রাখেন, এখানে যদিও অ্যান্টিটক্সিন দেয় নাই, তবে এমআরসিবি কোশ্চেনে দুইটা অপশন দিয়ে রাখেন। টিটেনাসের ক্ষেত্রে আমরা দিয়েছি টিটেনাসের ক্ষেত্রে দিয়েছে অ্যান্টিটেনাস ইমিউনোগ্লোবুলিন, আর বোটুলিনের ক্ষেত্রে দিই বোটুলিনাম অ্যান্টিটক্সিন। Which one of the following is the most likely causative organism? 20-year-old student develops severe diarrhea 8 hours after eating some leftover egg fried rice from last night's Chinese takeaway. Symptoms continue for 24 hours before completely resolving. Diagnosis Bacillus cereus. তাহলে ব্যাসিলাস সিরিয়াস বলা হয় 1 থেকে 6 ঘন্টা বা 6 থেকে 12 ঘন্টা ডেভেলপ করতে পারে, ইউজুয়ালি ডায়রিয়া প্রেজেন্ট করে এবং আফটার ইটিং রাইস প্রোডাক্ট। তাহলে স্টোফিলোকাস অরিয়াসের সাথে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ফুড প্রোডাক্ট টাইম এক্সট্রা ভ্যারিয়েবল আছে, আরেকটা হচ্ছে স্টোফিলোকাস হচ্ছে ভমিটিংটা বেশি প্রিডমিনেন্ট থাকে, ব্যাসিলাস সিরিয়াসের ক্ষেত্রে ডায়রিয়া প্রিডমিনেন্ট থাকে। তবে ব্যাসিলাস সিরিয়াস ভমিটিং নিয়েও প্রেজেন্ট করতে পারে। আলাদা গল্প হচ্ছে ফুড প্রোডাক্ট দেখে এই ধরনের টিপিক্যালি বলা থাকে ফ্রাইড রাইস খাওয়ার পর যদি এরকম ডায়রিয়া বা ভমিটিং হয় সেটা হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস। এই ক্ষেত্রে ডায়রিয়া ভমিটিং যে কোনো একটা হইতে পারে। তবে স্টোফিলোকাস অরিয়াসের ক্ষেত্রে ভমিটিংটা প্রিডমিনেন্ট থাকে, ডায়রিয়া ইউজুয়ালি থাকে না, থাকলেও মাইল্ড থাকতে পারে। শেষ করছেন। তাহলে এগুলো ছিল আজকে আমাদের ডিসকাশনের টপিকস, সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আজকে এই পর্যন্তই। ফোনের চার্জ শেষ হয়ে গেছে যেটা দিয়ে রেকর্ড করা হইতেছে, আর নেট কানেকশনও নাই, তো আজকে আমরা ডিসকাস করতে পারবো না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই তাহলে।